আমি জানি না যে বড় কোনো ধনী ব্যক্তি অর্থাৎ কোটিপতি অথবা আরবপতি হতে পারে সেই রকম কোনো ধনী ব্যক্তি জন্মকুণ্ডলী তোমরা দেখেছো কিনা। যদি দেখো তাহলে অতি অবশ্যই ওখানে লক্ষ্য করতে পারবে যে শনিদেব কিন্তু 99% ভাবে বলা চলে যে যথেষ্ট কিন্তু মজবুত। আমাদের কলিযুগেতে শনিদেব হচ্ছে আনলিমিটেড ধন সম্পত্তি দেওয়ার কারক গ্রহ। শনিদেবকে বলা হয়ে থাকে কর্মফলের দেবতা এবং ন্যায়ের দেবতা। আর আজকের এই কলিযুগেতে, ঘোর কলিযুগেতে শনিদেবই কিন্তু করতে পারে প্রচুর ধন সম্পদের মালিক। এই পাপক গ্রহ যদি জন্মকুণ্ডলীতে সঠিক অবস্থান থাকে তাহলে কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, শনির দশা মহাদশা অন্তর্দশা সবকিছুতেই কিন্তু এখানে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব লগ্ন কুণ্ডলীতে বা জন্মকুণ্ডলীতে শনি কোন ভাবেতে বসে থাকলে কি রকম দুর্দান্ত ফল দিতে পারে অথবা অশুভ ফল দিয়ে থাকবে। বিশেষ 5টি পয়েন্ট কিন্তু আমি এখানে খুব সহজভাবে বুঝিয়ে বলবার চেষ্টা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। একটি ছোট্ট অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু আপলোড করা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়ে থাকে যে শনিদেব যখন দেয় তখন কিন্তু কোনো গ্রহ সেই রকম পরিমাণে ধন সম্পত্তি দিতে পারে না। আবার যদি জন্মকুণ্ডলীতে শনিদেব দুর্দান্ত পজিশনে থাকে অর্থাৎ খুব ভালো স্থানেতে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নয়। একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে অনেকেই কিন্তু খুব দুর্দান্ত পরিশ্রম করে, কিন্তু সেই দুর্দান্ত পরিশ্রম করবার পরেতেও সঠিক ধন অথবা ঐশ্বর্যের মালিক কিন্তু হতে পারে না। সারা জীবন কিন্তু ভীষণ পরিমাণে কষ্টের সম্মুখীন হতে হয়। এখানে যে জ্যোতিষী যে নয় সেও কিন্তু চোখ বুঝে বলে দিতে পারবে, চোখ বন্ধ করে বলে দিতে পারবে, জন্মকুণ্ডলী তাকে দেখতে হবে না, সেও বলে দিতে পারবে যে শনিদেবের অবস্থান কিন্তু জন্মকুণ্ডলীতে একদম সঠিক নয়। তারপরে যদি তাকে বলা হয় যে জন্মকুণ্ডলীটা একটু দেখাও তো ভাই, যে তোমার জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কি আছে, সত্যি সত্যি দেখবে যে জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কিন্তু ঠিক নয়। আমি অনেক রাশিফলেতে বলে থাকি যে রাহু যদি ভালো থাকে তাহলে এইরকম ফল পাওয়া যায়, শনি যদি ভালো থাকে তাহলে এইরকম ভালো ফল পাওয়া যায় বা দুর্দান্ত ফল পাওয়া যায়, দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে এইরকম দুর্দান্ত ফল পাওয়া যায়। অনেক প্রিয় দর্শক বন্ধুগণের মনেতে প্রশ্ন জাগে যে আমার জন্মকুণ্ডলীতে শনি রাহু বৃহস্পতি কেমন আছে সেটা আমি কি করে জানবো। এইখানেতে 5টি পয়েন্ট আমি এখানে আলোচনা করব। অতি অবশ্যই তোমরা জানতে পারবে যে শনিদেব তোমাকে সারা জীবন সংঘর্ষ দেবে না শনিদেব তোমাকে বেশ কিছু অর্থ প্রাপ্তি ঘটাবে, তোমার সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে। যদি জন্মকুণ্ডলীতে বা লগ্নচারে যদি শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু প্রবলভাবে টের পায়, যাদের যাদের কিনা শনির সাড়ে সাথী চলছে, শনির ঢাইয়া চলছে, শনির দশা মহাদশা চলছে, তারাই বোঝে কতটা মানসিক চাপ অথবা কতটা আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদেরকে। আমি এত কথা বলছি একটাই কারণে যে আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেতে অথবা বেশ কিছু প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রেতে আমি এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে আমি নোটিস করেছি, তাই জন্য আমি তোমাদের সামনে এই কথাগুলো একে আলোচনা করছি। আরেকটা ছোট্ট কথা আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো, শনিদেবকে যদি কার্যকরী করতে হয় না, সেই কার্যকরী বা ফেভারে করা কিন্তু একটা যথেষ্ট কিন্তু মানে কোনো ছেলে খেলার কাজ নয়। তাই ভীষণভাবে কিন্তু পরিশ্রম করতে হয় যে শনিদেবকে অনেকটা নিজের ফেভারে আনবার জন্য। আমি এই 5টি পয়েন্ট সম্পর্কে এখানে আলোচনা করব। সেই 5টি পয়েন্টের মধ্যেতে যার যত পয়েন্ট বেশি থাকবে তার জন্মকুণ্ডলীতে কিন্তু শনিদেবের অবস্থান অনেকটা মজবুত বলে বিবেচনা করা যেতে পারে। আর আরেকটা ক্ষেত্রে আমি বলবো যে আর যার যত পয়েন্ট কম থাকবে সেই ক্ষেত্রে বলবো জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কিন্তু সঠিক নয়। প্রথম পয়েন্ট,
প্রথম কথা বলবো, জন্মকুণ্ডলিতে একটু সামনে রাখবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং লগ্ন অর্থাৎ লং কথাটিকে কত নম্বর ঘরেতে লেখা আছে। যদি লং কথাটিতে 2 নম্বর ঘরেতে লেখা থাকে তাহলে মনে রাখতে হবে বৃষ লগ্ন হবে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের নবম এবং দশম ভাবের অধিপতি শনি, অর্থাৎ শনিদেব হলো যোগকারক গ্রহ। এই ক্ষেত্রেতে একটা কথা বলবো যে এই সকল জাতক জাতিকাদের প্রচন্ড পরিমাণে কিন্তু পরিশ্রমী হয়ে থাকে। তার সাথে সাথে কিন্তু আরেকটা কথা এখানে বলবো যে চটজলদি অল্প পরিশ্রমেতে কিন্তু সফলতা লক্ষ্য করা যায় না। সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে যদি নবম বা দশম ভাবেতে শনিদেব অবস্থান করে জন্মকালীন এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে তুমি যদি প্রশ্ন করো সফলতা সম্পর্কে, তাহলে বলবো যে জীবনের প্রথম মুহূর্ত থেকে একদম কেরিয়ারের শেষ পর্যন্ত কিন্তু অত্যধিক সংঘর্ষের পরেই কিন্তু সফলতা প্রাপ্তি হয়। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে লগ্ন কথাটি লেখা আছে 3 নম্বর ঘরেতে, অর্থাৎ মিথুন লগ্ন হবে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মঠ হতে লক্ষ্য করা যায়। শনিদেব তার মূল ত্রিকোণ রাশির অধিপতি গ্রহ হয়ে থাকে, অর্থাৎ শনিদেব হলো কিন্তু কারক গ্রহ। যদি জন্মকুণ্ডলিতে 6 নম্বর ঘর অর্থাৎ লং কথাটি লেখা আছে যে ঘরেতে, সেটা হচ্ছে 6 নম্বর ঘর হয়ে থাকে, তাহলে কন্যা রাশি হয়ে থাকে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। শনিদেব কিন্তু এই ক্ষেত্রেতে একটা যোগকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কারণ শনিদেব কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি। আরেকটা কথা এখানে বলবো যে ছোট্ট একটা কথা, কন্যা লগ্নেতে বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু খুব বুদ্ধিমান এবং চটজলদি এরা কিন্তু একদম রেগে যায় না। এবার বলি জন্মকুণ্ডলিতে যদি 7 নম্বর ঘরেতে লগ্ন কথাটি লেখা থাকে তাহলে হবে তুলা লগ্ন। সেই ক্ষেত্রে তো অতি অবশ্যই যোগকারী গ্রহ হিসাবে শনিদেবকে বিচার করা হয়ে থাকবে। চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব। আবার তুলা রাশিতে শনিদেবকে কিন্তু উচ্চস্থ বলে বিচার বিবেচনা করা হয়ে থাকে। এবার দেখো, যদি জন্মকুণ্ডলিতে 10 নম্বর ঘরেতে লগ্ন কথাটি বা লং কথাটি লেখা থাকে তাহলে মকর লগ্ন। আর মকর লগ্নের জাতক জাতিকাদের যোগকারী গ্রহ হিসাবে শনিদেবকে বলা হয়ে থাকে, কারণ কি মকর রাশি হচ্ছে শনিদেবের একটি সাধারণ রাশি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যদি এইগুলো না থাকে তাহলে জন্মকুণ্ডলিতে 11 নম্বর ঘরেতে লং বা লগ্ন কথাটি যদি লেখা থাকে তাহলে বলবো যে কুম্ভ লগ্ন, অর্থাৎ শনিদেবের মূল ত্রিকোণ রাশি। 1 নম্বর পয়েন্টের এখানে কথা শেষ করবার আগেতে আমি বলবো, আবার মনে করে দেবো কথাটিকে, যে লগ্ন কুণ্ডলিতে দেখা যায় যদি বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন হয়ে থাকে, তাহলে কিন্তু প্রথম পয়েন্টটিতে অতি অবশ্যই অ্যাপ্লাই হবে। এই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই শনিদেবের পজিটিভ সাইন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জন্মকুণ্ডলী থেকে। এই 1 নম্বর পয়েন্ট শুনবার বা দেখবার পরেতে অনেক প্রিয় দর্শক বন্ধুগণের মনেতে কিন্তু প্রশ্ন থাকবে যে আমাদের কি তাহলে জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান ঠিক নয় বা খারাপ? না প্রিয় দর্শক বন্ধুগণ, একটু ধৈর্য ধরে শুনতে হবে পুরো জিনিসটাকে। 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেই ডিপার্টমেন্টে কাজ করে তাকে কিন্তু সেই ডিপার্টমেন্টে যদি অ্যালটমেন্ট করা হয়ে থাকে তাহলে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু সেই ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায়। যেমন তৃতীয় ভাবকে কি বলে থাকি আমরা, সাহস এবং পরাক্রম। আর মঙ্গল গ্রহ হচ্ছে সাহস এবং পরাক্রমের গ্রহ, অর্থাৎ সেনাপতি। কোনো কারণে লগ্ন কুণ্ডলিতে দেখা গেল মঙ্গল গ্রহ তৃতীয় ভাবেতে অবস্থান করছে এবং নক্ষত্রগত অনুযায়ী ততটা পাওয়ারফুল নয়, সেই ক্ষেত্রেতে মঙ্গলের কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যাবে। তেমনি কিন্তু শনিদেবের কারক ভাব কিন্তু বিবেচনা করা হয়ে থাকে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবকে। তৃতীয় ভাবেতে কিন্তু শনিদেব দুর্দান্ত ফল দিয়ে থাকে, এটা বাস্তব ঘটনা। কিন্তু সাহস হলে তো হবে না, পরাক্রম থাকতে হবে। সেই পরাক্রমকে কিন্তু অনেকটা সংকুচিত করে থাকে শনিদেব, আর এটাই কিন্তু বাস্তব ঘটনা। আর এই ভাবেতে শনিদেবের অবস্থান মানে পরিশ্রম কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি করতে হবে। কোনো পরিশ্রমেতে হতাশা কিন্তু আনলে একদমই চলবে না, এবং সেই পরিশ্রমে ফল নাও পাওয়া যেতে পারে। তা বলে কি হতাশ হলে একদমই চলবে না। হতাশ হলে কিন্তু পরিশ্রম ছেড়ে দিলে চলবে না। সফলতা যতক্ষণ না পাচ্ছ তার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করে যেতেই হবে। ষষ্ঠ ভাবেতে শনিদেবের অবস্থান শাস্ত্র হিসেবে, জ্যোতিষশাস্ত্র হিসেবে দুর্দান্ত ফল কিন্তু বলা হয়ে থাকে, এবং শনিদেবের পছন্দের ভাবও কিন্তু বলা হয়ে থাকে বা বিবেচনা করা হয়ে থাকে। রোগ ঋণ শত্রু থেকে কিন্তু মুক্তি প্রাপ্তি হতে লক্ষ্য করা গিয়ে থাকে যদি ষষ্ঠ ভাবেতে শনিদেব অবস্থান করে। হ্যাঁ, শুনতে খুব ভালো লাগলো কথাটিকে, যে আমি খুব জ্ঞানের কথা বললাম, আমি হয়তো অথবা যে কথাটা বললাম অনেকে আনন্দের কথা বললাম, তার মধ্যেও কিন্তু খানিকটা নিরানন্দ আছে। কারণ ষষ্ঠ ভাবেতে শনিদেবের অবস্থান মানে কিন্তু অকারণেতে শত্রুতা বৃদ্ধি পায়, এবং
সেই শত্রুরা কিন্তু একটা কোনো ক্ষতি করতে পারবে না, এটা কিন্তু একদম দুর্দান্ত ঘটনা কিন্তু এটা। অর্থাৎ কারোর সাথে বা পাঁচে না থাকলেও তুমি কিন্তু অকারণে বদনাম হবে এবং তার ফলেতে কিন্তু তোমার বিরুদ্ধাচরণ অনেক বেশি লক্ষ্য করা যাবে। আর সেই সকল শত্রুরা কিন্তু যতই শত্রুতা করুক না কেন, তোমার সামনে আসবার কিন্তু সাহস কোনোভাবে তারা পাবে না। আর যদি কোনো কারণে সেই সকল শত্রু তোমার সামনেও এসে থাকে, সেই সকল শত্রুর হার কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। আর ষষ্ঠ ভাবেতে শনিদেবের অবস্থান মানে ঋণ থেকে যে একদমই মুক্তি, এটা কিন্তু বাস্তব ঘটনা নয়। ঋণ তোমাকে কোনো না কোনোভাবে নিতেই হবে, এটা কিন্তু বাস্তব ঘটনা। কিন্তু সেই ঋণের জন্য তোমাকে কোনোভাবে কিন্তু অপমানিত হতে হবে না। আর রইল রোগের কথা, রোগ কিন্তু হবেই, কিন্তু সেই রোগ তোমাকে যে একেবারে গভীরভাবে আক্রান্ত করবে সেটা কিন্তু একদম নয়। তাহলে বলা চলে যে তাহলে আপনি বলছেন যে রোগও হবে, কিন্তু রোগ যে হবে না, আক্রান্ত করবে না, তাহলে কি হতে পারে? অনেকাংশে কিন্তু সেই রোগ থেকে চটজলদি মুক্তি পেতে লক্ষ্য করা যাবে যদি নক্ষত্রগত দিক থেকে অথবা ডিগ্রিগত দিক থেকে শনিদেব যদি দুর্দান্ত থাকে। তৃতীয় এবং ষষ্ঠ ভাবেতে শনিদেব যদি অবস্থান করে, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা কথা বলবো, সেই সকল জাতক জাতিকারা কিন্তু কঠোরভাবে পরিশ্রমী হয়ে থাকে। যে কোনো ঝড়ঝাপটা সামনে আসুক না কেন, সেই ঝড়ঝাপটার সম্মুখীন হয় এবং নিজের ভাগ্যকে কিন্তু সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এবার আসবো নবম ভাবেতে শনিদেবের অবস্থান। অনেক ক্ষেত্রেতে আমি ভীষণভাবে অনেক জায়গাতে পড়েছি বা ভিডিও দেখেছি, তাদের ক্ষেত্রেতে কেউ কেউ বলছেন যে নবম ভাবেতে শনিদেবের অবস্থান সঠিক নয়। আবার অনেক জায়গাতে বলছে যে নবম ভাবেতে কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি দেখেছি যে নবম ভাবেতে শনিদেব কিন্তু ডিগ্রিগত ভাবে যদি ঠিক থাকে, নক্ষত্রগত ভাবে যদি ঠিক থাকে, তাহলে শনিদেব কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। হ্যাঁ, চটজলদি সফলতা দেয় না, ভাগ্যতে একাধিক কঠিন পরিশ্রম বদলেতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, আমি লক্ষ্য করে দেখেছি নবম ভাবেতে শনিদেব যদি অবস্থান করে, তাহলে পিতার সাথে কিন্তু সামান্য কিছু হলো সম্পর্কের অবনতি ঘটে। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছি আমি, নবম ভাবেতে শনিদেবের অবস্থান মানে সুখদায়ক কিন্তু হয়ে থাকে যখন কিনা সেই জাতক জাতিকা নিজের কর্মক্ষেত্রেতে প্রতিষ্ঠা পায় এবং সেই প্রতিষ্ঠা লাভের পরেতে কিন্তু কোনো দিনের জন্য তাকে পিছনে ফিরে তাকাতে হয় না। আবার দশম ভাবেতে শনিদেবের অবস্থান যদি হয়, তাহলে কিন্তু দুর্দান্ত ফল বলা চলে। কারণ কি, কর্মফলের দেবতা, কর্মফলের দেবতা দশম ভাবেতে অবস্থান করছে, কিন্তু হ্যাঁ, অত্যধিক পরিশ্রমের ফলেতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হয়ে থাকে। এবং সাথে কিন্তু অতি অবশ্যই ডিগ্রিগত এবং নক্ষত্রগত দিকটাও কিন্তু বিচার করাটা উচিত হবে। আর দশম ভাবেতে শনিদেবের অবস্থান মানে কর্মক্ষেত্রেতে কিন্তু এমন একটা মজবুততা তৈরি করে থাকে যা কিনা কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হয় না। কর্মক্ষেত্রের জায়গাতে যে কোনোই অসুবিধা থাকুক না কেন, সেই অসুবিধা সামলাতে কোনোদিনও কারো কাছে কিন্তু মাথাকে নত করতে হয় না। একাদশ ভাবেতে শনিদেব কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। একাদশ ভাবেতে শনিদেবের অবস্থান কিন্তু অনেক প্রিয় দর্শক বন্ধুগণের জন্মকুণ্ডলিতে থাকতে দেখা যেতে পারে। তবে দেখতে হবে একাদশ ভাবটা কোন রাশি অথবা সেই রাশির অধিপতি গ্রহ কি, তার সঙ্গে কতটা শনিদেবের মিত্রতা আছে, শনিদেব কোন নক্ষত্র পেয়েছে, কতটা ডিগ্রিগত হিসাবে শক্তিশালী। আর আরেকটা কথা এখানে আমি বলবো, যদি একাদশ ভাবেতে মিত্র রাশিতে শনিদেব অবস্থান করে, সেই সকল ক্ষেত্রেতে জাতক জাতিকাদের কিন্তু লম্বা রেসের ঘোড়া বলা হয়ে থাকে। আর এই কারণেতে কিন্তু প্রথমে একটা কথা আমি বলেছিলাম, শনিদেব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যারা প্রবল ধনশালী, কোটিপতি বা আড়রপতি হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে প্রশ্ন থাকলো যে জন্মকুণ্ডলিতে ঠিক কোথায় অবস্থান করছে শনিদেব, কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই জানাবে। তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, একাদশ ভাব কোথায় অবস্থান করছে, তাহলে কিন্তু আরেকটি পয়েন্টই তোমাদের সাথে মিলল। যদি না মিলে থাকে, দুইটি পয়েন্টের মধ্যে কোনোটাও মিলল না, তাহলে কি মনে রাখতে হবে যে তাদের শনি খুব খারাপ? না প্রিয় দর্শক বন্ধুগণ, তিন নম্বর পয়েন্টটা কিন্তু শুনে রাখা একবার উচিত হবে। এবার দেখা যাক যে শনিদেব কোন রাশিতে অবস্থান করছে। যদি দেখা যায় যে শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, তাহলে বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর এবং সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, শনিদেব কিন্তু সেই সকল জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমী করে থাকে। যে কোনো কাজ সঠিক পরিশ্রমের দ্বারাতে কিভাবে উদ্ধার করতে হয় সেই বিষয়তে একাধিক পরিমাণে বিবেচনা করে থাকে এই সকল জাতক জাতিকারা। অনেকটা ক্ষেত্রে তো আমি লক্ষ্য করেছি যে কেরিয়ারের প্রথম দিকেতে অতটা সফলতা খুব তাড়াতাড়ি কিন্তু এই সকল জাতক জাতিকারা পায় না।
দেখা গেল জন্মকুণ্ডলীতে মিথুন রাশিতে শনিদেব অবস্থান করছে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যেমন পরিশ্রমী হয়ে থাকে তেমনই কিন্তু চালাক হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা। এই সকল জাতক জাতিকারা আরেকটা জিনিসও করে থাকে যে যে কোনো কাজ করবার আগেতে না একটা পূর্ব পরিকল্পনা করবে, তারপর সেই কাজেতে এগোবে। তুলা রাশিতে যদি শনিদেব অবস্থান করে জন্মকুণ্ডলীতে, তাহলে বলতে হবে শনিদেব উচ্চস্থ হয়ে থাকে। আর আরেকটা জিনিস কিন্তু আমি প্র্যাকটিক্যালি লক্ষ্য করেছি যে জন্মকুণ্ডলীতে শনিদেব যদি মজবুত, খুব মজবুত থাকলো, তুলা রাশিতে মজবুত অবস্থান করছে, অথবা যদি খুব খারাপ অবস্থান থাকে অর্থাৎ মেষ রাশিতে নিচস্থ থাকে, তাহলে কিন্তু যে ফলটা আমরা এক্সপেক্ট করি সেই ফলটা ততটা কিন্তু পাওয়া যায় না। যেমন অনেক প্রিয় দর্শক বন্ধুগণে হয়তো তুলা লগ্ন হতে পারে এবং তুলা লগ্নতে শনিদেব উচ্চস্থ অবস্থান করছে, সেই ক্ষেত্রে তো বলবো সেই সকল জাতক জাতিকারা কিন্তু লক্ষ্য করতে পারবে তোমার কাছে হয়তো কোটি টাকার সম্পত্তি পড়ে আছে, কিন্তু তার সম্পর্কে তোমার লোভ লালসা কোনো কিছুই নাই। অর্থাৎ খানিকটা কিন্তু একাকিত্ব থাকতে তোমরা কিন্তু বিশেষভাবে পছন্দ করো এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। ধনু রাশিতে যদি তুলার বা ধনু রাশিতে শনিদেব অবস্থান করে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদিও দেবগুরু বৃহস্পতির ঘর এটাকে, তবু একটা কথা বলবো যে কোনো না কোনো ভাবে শনিদেব কিন্তু দেবগুরু বৃহস্পতিকে সমীহ করে চলে। আর ধনু লগ্নেতে বা রাশিতে যদি কোনো কারণে যদি শনিদেব অবস্থান করে, তাহলে কিন্তু একটা কথা বলবো এই সকল জাতক জাতিকারা কিন্তু উদার প্রকৃতির হয়ে থাকে, অপরকে সম্মান দেয়, অপরকে সাহায্য করে নিজের স্বার্থ ছাড়া। এছাড়া মকর ও কুম্ভ রাশিতে যদি শনিদেবের অবস্থান থাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না, কারণ মকর হচ্ছে স্বরাশি এবং কুম্ভ রাশি হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি। এই তিনটি পয়েন্টের সাথেও যদি খুব বেশি মানে সব থেকে বেশি পয়েন্ট যাদের মিলছে তাদেরকে বলবো যে শনিদেবের অবস্থান কিন্তু খুব মজবুত জন্মকুণ্ডলী অনুযায়ী। আর যদি এখনো যদি কারোর না মিলে থাকে তাহলে বলবো নক্ষত্রগত দিক থেকে একটু বলা উচিত, সেই দিক থেকে একটুখানি দেখে নেওয়া উচিত যে শনিদেব কোন নক্ষত্রে অবস্থান করছে, সেটা আমি 4 নম্বর পয়েন্টে আলোচনা করছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শনিদেব যদি জন্মকুণ্ডলীতে পুনর্বসু নক্ষত্রতে অবস্থান করে, তাহলে একটা কথা বলবো, নক্ষত্রের প্রতিটা নক্ষত্রের 4টি পাদ অর্থাৎ 4টি চরণ থাকে। 3টি পাদ পুনর্বসু নক্ষত্রে, 3টি পাদ থাকছে মিথুন রাশিতে এবং শেষ পাদ অর্থাৎ শেষ চরণ থাকছে কর্কট রাশিতে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। তাহলে বলবো যে শনিদেবের ফলাফল কিন্তু সাধারণভাবে পেতে লক্ষ্য করা যাবে, যে খুব যে দুর্দান্ত সেটা নয়, সাধারণভাবে ফল পাওয়া যাবে। যদি জন্মকুণ্ডলীতে দেখা যায় শনিদেব জন্মকুণ্ডলীতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, আর পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং কর্কট রাশিতে এই নক্ষত্রে অবস্থান হয়, তাই কিন্তু বলা চলে যে শনিদেব কিন্তু প্রবল বলশালী হয়ে থাকবে এবং দুর্দান্ত ফল দেবে। যদি অনুরাধা নক্ষত্রে শনিদেব অবস্থান করে, অনুরাধা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান হয়ে থাকে, এই ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সকল জাতক জাতিকারা না প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে থাকে। যদি এই সকল জাতক জাতিকারা নিজেরা কিন্তু একটু ব্যালেন্স হয়ে চলে, মানে যেটা ভালো যেটা মন্দ সব দিকে ব্যালেন্স হয়ে চলে, তাহলে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে শনিদেবের আশীর্বাদেতে। আর এই সকল জাতক জাতিকারা কিন্তু চটজলদি সিদ্ধান্ত নিতে ওস্তাদ হয়ে থাকে। আর এই সকল জাতক জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা গিয়ে থাকে যে সবাই তার কথা মতো চলুক, সবাইকে আমি হুইপ করব, এইরকম ধরনের কিন্তু একটা মনোবাসনা প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। এছাড়া শনিদেব যদি জন্মকুণ্ডলীতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অথবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে থাকে, তাহলে কিন্তু শনিদেব অনেকটা কিন্তু পজিটিভ ফল দিয়ে থাকে। যদি এই পয়েন্টগুলো যত বেশি যার সঙ্গে মিলবে, যে সকল জাতক জাতিকাদের সাথে যত বেশি মিলবে, শনিদেব কিন্তু ততটা বেশি পজিটিভ ফল এখানে দেবে। এই সকল জিনিসগুলো যদি না মেলে তাদের ক্ষেত্রেতে বলবো অতি অবশ্যই 5 নম্বর পয়েন্টটিকে একবার লাস্ট পয়েন্ট এটাকে শুনে নেওয়াটা উচিত হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেষ রাশি অথবা বৃশ্চিক রাশিতে বা লগ্নতে শনিদেবের অবস্থান থাকলে চলবে না। নবাংশ চার্ট এবং দশমাংশ চার্টেতে অর্থাৎ এই দুটি চার্টেতে মেষ রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশিতে শনিদেবের অবস্থান যেন না থাকে, তাহলে কিন্তু পজিটিভ ফল অতি অবশ্যই দেবে। এবার দেখা গেল যে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টের মধ্যেতে অনেকের ক্ষেত্রেতে হয়তো একটা পয়েন্ট মিললো, অনেকের ক্ষেত্রেতে হয়তো 2টো বা 3টে পয়েন্ট মিললো। সেই ক্ষেত্রেতে আমি বলবো যে শনির কারকত্ব অনুযায়ী সঠিক ফল কিন্তু অনেকে পাচ্ছে না, তাদের ক্ষেত্রেতে বলবো যে দশা বা মহাদশা কি চলছে অতি অবশ্যই সেটা দেখা উচিত হবে। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখে খানিকটা হলেও বুঝতে পেরেছো যে শনিদেবের অবস্থান কোথায় থাকলে
কতটা ভালো হয়, কতটা তার খুব কারকত্ব বেশি পেতে লক্ষ্য করা যায়, অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যে সেই সম্পর্কে কমেন্টস করে জানাতে, ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আবার বলছি ভুলবে না। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি শিলিগুড়িতে আসবার জন্য বুকিং করে ফেলেছে তাদেরকে বলবো যে 2 দিনে বুকিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং আর কোনো বুকিং করবার জন্য অনুরোধ দয়া করে করবে না। যদি ভবিষ্যতে কোনোদিনও আমি শিলিগুড়িতে আবার যাই তাহলে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবো, এবং যারা অলরেডি বুকিং করে নিয়েছে তাদেরকে আমি বলবো যে শিলিগুড়ির জন্য বুকিং করবার জন্য অত্যধিক ধন্যবাদ, এবং এতটা যে সাড়া পাবো আমি নিজেও কখনো বুঝতে পারিনি। জয় মা তারা, সকলে ভালো থাকো।